আহ, আজকে ফেসবুকে ঢোকার পরে এইমাত্র ঢোকার পরে এক আহ, মুসলিম ভাই, মানে সে যতটুকু বুঝতে পারতেছে সে খুব সচেতন এবং বিশ্ব মুসলিমদের বিষয়ে সে খুবই সজাগ, এবং তার পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে খুবই সতর্কতার সাথে সে তার পোস্টগুলো দিয়ে থাকে, এবং সে সবসময় অ্যাক্টিভ থাকে এবং বিভিন্ন বিষয়ে সে ফেসবুকে তুলে ধরে এবং সেগুলো তার লেখার মাধ্যমে আমাদেরকে সতর্ক করে। তারই ধারাবাহিকতা আজকে একটা পোস্ট দেখলাম। পোস্টে সে লিখছে আফগানিস্তানের কথা, যে তুরস্ক তুরস্ক এবং আফগানিস্তানের আফগানিস্তান যেন তুরস্ককে রিকোয়েস্ট করছে যে আপনারা এই গাজা এবং কি ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, এই যুদ্ধে আপনারা সরাসরি যোগ দেন এবং আমরা আপনাদের সাথে 50,000 সৈন্য দিয়ে যোগ দিব। কিন্তু তুরস্কের ফরেন মিনিস্টার হাকান ফিদান সংবাদ সম্মেলন করেছে, আমরা এরকম কোনো ধরনের চিন্তা করছি না এবং আমরা কোনো ধরনের সরাসরি যুদ্ধে ইসরায়েলের সাথে যোগ দিব না, আমরা এটা নিয়ে চিন্তাও করছি না। তো উনি বলতে চাচ্ছে যে এর আগেও আগেও এই আফগানিস্তান বলছিল আরব বিশ্বকে যে তোমরা আমাদেরকে পথ করে দাও, আমরা যুদ্ধ করব এবং তোমরা বাড়িতে বসে বসে তা দেখো। কিন্তু এই যে যুদ্ধে আসলে কি এখন যদি মুসলিমরা জড়ায় ইসরায়েলের সাথে পারবে কি না? হ্যাঁ, আফগানিস্তান যদি 50,000 সৈন্য দেয়, তুরস্ক কত হাজার? তুরস্ক যদি 20,000 সৈন্য বা 30,000, তুরস্ক যদি 50,000 সৈন্য দেয়, 1,00,000 সৈন্য দিয়ে কি ইসরায়েলের মতো একটা দানবের সাথে আফগানিস্তান বা তুরস্ক, দুই দেশ মিলেও কি এই দানবেরকে শেষ করতে পারবে? এখন আমি আসি বিস্তারিত বিষয়টা নিয়ে। বিষয়টা হলো, যে ভাই এই পোস্টটা করছে, যদি সে আমাকে কখনো দেখে থাকে সে বুঝতে পারবে। ভাই, আপনি যাদের সাথে লড়াই করছেন, আপনার শত্রুর শক্তি সম্পর্কে আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে, এবং আপনার শত্রু পিছন থেকে কারা লিড দিতেছে এবং তাদের শত্রুর আম, বর্তমান পরিস্থিতি এবং কি তাদের শক্তিমত্তা কতটুকু, এটা সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। তাদেরকে লিড দিচ্ছে আমেরিকা, এবং ইসরায়েলের কে শুধু লিড আমেরিকা দিচ্ছে না, এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত যতগুলো রাষ্ট্র আছে তার 90% ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে এবং ইসরায়েলকে বিভিন্নভাবে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করছে। এটা আপনাকে বুঝতে হবে। তুরস্ক একটা সেকুলার রাষ্ট্র থেকে গত 20 বছর যাবৎ এরদোগান আস্তে আস্তে ধর্মভিত্তিক মানুষের যে ইবাদতের আকাঙ্ক্ষা, ওটাকে স্বাধীনভাবে পালন করার যে সুযোগ করে দিয়েছে, তারই ধারাবাহিকতায় অনেক ইসলামপন্থী তাকে পছন্দ করে, এরদোগানকে। তবে এরদোয়ান যেহেতু তার মন মানসিকতা সেকুলার কান্ট্রি থাকতে থাকতে সেকুলারিজম হয়ে উঠেছে, তো উনি, আমরা যে কেউ যে বললে যে উনি একেবারে ইসলামিস্ট হয়ে গেছে, একেবারে যুদ্ধে চলে যাব, না, উনি এই ধরনের লোক না। উনি বর্তমান পরিস্থিতি এবং কি সবকিছু বুঝে বুঝে তারপর সিদ্ধান্ত নেয়। যেহেতু উনি একটা রাজনৈতিক দল, তুরস্কের ক্ষমতায়, উনি যে ক্ষমতায় এসছে প্রায় 50%-এর একটু বেশি ভোট পেয়ে ক্ষমতায় এসছে, এবং ওনার যে বিরোধী দল যারা আছে এরা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো, রাষ্ট্র যার নামে যাক, আমরা শুধু ক্ষমতায় যেতে চাই, এই জন্য যা করা দরকার তাই করবে। তো সুতরাং তুরস্ক এখন যুদ্ধে যাওয়ার মতো চিন্তা করছে না, কারণ তুরস্ক যুদ্ধে যাবে তখনই যখন তার সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। এখন আপনি আমাকে বলেন, মুসলিম রাষ্ট্র কয়টা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ? এই যে আফগানিস্তান যে 50,000 সৈন্য দিব, ওই সৈন্যগুলোর খাওয়ার ব্যবস্থা, তারপরে তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের অস্ত্র সহযোগিতা, হ্যাঁ, তারপরে তাদের যাতায়াত এবং কি তাদের এই যে কি বলে চিকিৎসা ক্ষেত্রে, সেখানে অনেক বিশাল একটা অবদান রাখতে হবে। যে শুধু 50,000 সৈন্য দিছি না, এখানে অনেকগুলো সৈন্য ইনজুর্ড হবে, এদেরকে তো নেওয়ার মতো আপনার কাছে এটা কি বলে বিমান থাকতে হবে। হ্যাঁ, তো আপনার কাছে কিছুই নেই, আপনি যখন যুদ্ধে যাবেন, এই যুদ্ধ তো আপনি জিতার সম্ভাবনা 0.001%, 0.01% হতে পারে। তো এইটাতে হয় যুদ্ধ শেষ পর্যন্ত গিয়ে হয় আপনি তাদের সাথে সমঝোতায় যেতে হবে, আর না হয়
আপনাকে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। কিন্তু এই যুদ্ধে কখনো জেতা সম্ভব না, কারণ হচ্ছে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে যে ডেঞ্জারাস যে বোমগুলা সেগুলো আছে, তাদের কাছে সব ধরনের মরণাস্ত্র আছে। আপনি যদি তাদের সাথে লড়াই করতে যান তাহলে আপনাকে অবশ্যই তাদের মতো হতে হবে, তাদের চাইতেও কঠিন হতে হবে, তাদের চাইতেও জ্ঞান বিজ্ঞান বা সব কিছুর দিক থেকে এগিয়ে থাকতে হবে, এবং এগিয়ে না থাকলেও তাদের পর্যায়ে বা তাদের থেকে 19-20-এ থাকতে হবে। কিন্তু আপনি 10 এবং 20 দ্বারা যেটা প্রায় অসম্ভব বিষয়। আর এটাও যেটা সম্ভব না এমনটা না, অসম্ভবও না এমনটা না। কারণ স্থান, কাল, পাত্রভেদে অনেক সময় দেখা যায় কি অনেক শক্তিশালীও আটকে যায়। শক্তিশালী ব্যক্তিও আটকে যায়। তো আপনাকে ওই জিনিসটা মাথায় রেখে তারপরে যুদ্ধক্ষেত্রে যেতে হবে। এখন আমি মনে করি যে তুরস্ক, আফগানিস্তান হোক বা মুসলিম দেশগুলোর ভিতরে যেকোনো রাষ্ট্র সবগুলো ধরো সমন্বয় করে হোক বা 2-3টা রাষ্ট্র সমন্বয় করে হোক, যেভাবে হোক যুদ্ধটা থামানো এবং কি গাজাবাসীদের ফিলিস্তিনিদের কে খাদ্যের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং থাকার মতো ওই জায়গায় ওই গাজাতে থাকার মতো একটা ব্যবস্থা করা, এটা হওয়া মূল লক্ষ্য। এখন যে করে হোক, যেভাবেই হোক, হ্যাঁ। আর যখন যুদ্ধ যাওয়ার সময় হবে অবশ্যই অবশ্যই তাদের সাথে লড়াই হবে, টুডে অর টুমোরো। তার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা সর্বক্ষেত্রে। সবচেয়ে ঘাতী অস্ত্র বানাতে হবে, সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং শক্তিশালী একটা বাহিনী থাকবে, এবং কি আমাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, নিজস্ব এয়ার ডিফেন্স থাকবে, নিজস্ব স্যাটেলাইট থাকবে, নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, নিজস্ব বিমান থাকবে, নিজস্ব ড্রোন থাকবে, এবং সব কিছু মিলাই যখন আমরা আমাদের জায়গা থেকে মনে করব শত্রু এবং আমরা পাই সেম টু সেম, তখনই আমরা যুদ্ধে যাব এবং কি আমরা সাহসিকতার সাথে ইনশাল্লাহ বিজয় লাভ করব। কারণ মুসলিমরা মৃত্যুকে ভয় পায় না। তাদের যেহেতু এয়ার সিকিউরিটি পাওয়ার সবচেয়ে বেশি, আপনি ওই এয়ার সিকিউরিটি পাওয়ারকে ভাঙার জন্য কী ধরনের অস্ত্র আপনার কাছে আছে, আপনাকে ওইটা মাথায় রাখতে হবে। আপনি শুধু যুদ্ধ 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 করলে হবে না, আপনি যুদ্ধ করার আগে যুদ্ধের সব কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে, সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে। আপনি শূন্য দিবেন, শূন্য যাবে, মারা যাবে, এমন যুদ্ধ না। যুদ্ধ করতে হবে শুধুমাত্র যে অস্ত্র দিয়ে তাও না, আপনাকে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, হ্যাঁ, মাঠে এবং ঘাটে সব জায়গায় আপনাকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার পাশাপাশি গাজাবাসীকে কীভাবে ওখানে রেখে একটা শান্তি চুক্তি করা যায় এবং শান্তি চুক্তির ধারাবাহিকতায় তাদেরকে সম্পূর্ণ বিজয় লাভ করার জন্য যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার তা গ্রহণ করা, এবং কি এর পাশাপাশি আমাদের ভিতরে যারা মুসলিমদের রক্ষার্থে জিহাদ কিংবা মুক্তির জন্য লড়াই করতে ইচ্ছুক তাদেরকে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করে গড়ে তোলা। এটাই হচ্ছে আমার বিশ্লেষণ। এই পর্যায়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।